সিনকোপ হয়েছে তাকে জলের ছিটে দিয়ে জল খাইয়ে তাকে আপনি জ্ঞান ফিরিয়ে দিতে পারবেন। যার হিট স্ট্রোক হয়েছে তার জ্ঞান ফিরবে না কিন্তু। সানগ্লাস ব্যবহার করা, টুপি ব্যবহার করা, বাইরে বেরোলে ছাতা ব্যবহার করা নিজেকে রক্ষা করার জন্য। এই ধরনের স্ট্রোক কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে দুটো এক্সট্রিম এজ গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের, একটা বয়স্কদের। আচ্ছা। প্রেগনেন্সিতে হওয়ার সম্ভাবনা বেশি। এই হিট স্ট্রোকের পেশেন্ট বাড়িতে নিয়ে এলে মারা যাবে। এই যে ধরনের মানুষগুলোর মধ্যে এই ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তারা তাদের ডায়েটটা কেমনভাবে সাজাবেন যাতে এই ধরনের সমস্যা থেকে তারা বাঁচতে পারেন? হিট স্ট্রোক থেকে বাঁচতে আমরা কি করব? আজ কথা বলবো হিট স্ট্রোক নিয়ে। এই আলোচনায় আমরা জানার চেষ্টা করব হিট স্ট্রোক কি, সাধারণ স্ট্রোকের সঙ্গে এর কি তফাৎ, হিট স্ট্রোক থেকে বাঁচতে আমরা কি করব এবং জানার চেষ্টা করব এই হিট স্ট্রোক কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। আর এই সমগ্র আলোচনায় আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক এবং আমার ভীষণ প্রিয় একজন মানুষ, হ্যাঁ, ডক্টর এস এম মল্লিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। গরম পড়ে গেছে, হিট স্ট্রোক নিয়ে অনেকেই চিন্তিত। তো প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে হিট স্ট্রোক এই বিষয়টা কি এবং সাধারণ স্ট্রোক আমরা যেটা শুনে থাকি, যেটা আবার শীতকালে বেশি হয়, তার সঙ্গে এর কি তফাৎ? হিট স্ট্রোক হচ্ছে একটা হিট রিলেটেড ইলনেসের মধ্যে একটা। যেমন হিট রিলেটেড অনেকগুলো ইলনেস হয়, যেমন হুম, হিট র্যাশ হয়, হুম। গরমকালে তো আমাদের ঘামাচি। হয় হুম, ঘামাচি হলো। হিট ক্র্যাম্প হুম, হয়, যে গরমকালে প্রচুর ঘাম হচ্ছে, তার সঙ্গে জল, নুন হুম, ইত্যাদি শরীর থেকে বেরিয়ে গিয়ে ক্র্যাম্প হচ্ছে। হুম, ভীষণ কমন হুম, কিন্তু, হুম, যারা ভীষণ কমন। রোদের মধ্যে থাকেন বা হুম, মাঠে ঘাটে কাজ করছেন, হুম, রোদের মধ্যে প্রখর রোদ, গরমের মধ্যে তাদের এটা হয়। হিট এক্সজশন হয়, মানে একটা অদ্ভুত দুর্বলতা, এই রোদের মধ্যে থেকে ঘুরে এলো আর শরীর নেতিয়ে গেছে, হুম, আর কাজ করতে হুম, পারছে না, হুম, মানে হুম, শরীরের মধ্যে একটা দুর্বলতা তৈরি হুম, হলো। হুম। হিট সিনকপ হতে পারে, আচ্ছা। মানে অগ গরমের মধ্যে অজ্ঞান হয়ে অজ্ঞান যাবো, হয়ে এবং যাওয়া। খুব কমন এটা দেখি যে রোদের মধ্যে অজ্ঞান হয়ে হুম, গেছে, হুম, ব্লাড প্রেশার ফল হুম, করে গিয়ে, একই কারণেই হয়, শরীর থেকে জল হুম, বেরিয়ে গিয়ে, নুন হুম, বেরিয়ে গিয়ে ব্লাড প্রেশার ড্রপ করে হয়। কিন্তু হিট স্ট্রোক আপনি যেটা আমাকে জানতে হুম, হুম, চেয়েছেন, হুম, হুম। সেটা কিন্তু একটু অন্য ধরনের। আচ্ছা। এই হিট স্ট্রোকটা মূলত শরীরের মধ্যে যে তাপ, হুম, আমাদের তো দুটো জিনিস, একটা হুম, হচ্ছে হিট আর একটা হচ্ছে টেম্পারেচার। হুম, হিট মানে হচ্ছে তাপটা যেটা হুম, শরীরের মধ্যে ঢোকে, এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, এবং আমাদের একটা বডি থার্মো রেগুলেটরি মেকানিজম আছে। এই থার্মো রেগুলেটরি মেকানিজমটা আমাদের ব্রেনে থাকে, এবং এই ব্রেনের মধ্যে ওটা পুরোটা নিয়ন্ত্রণ করে যে কতটা তাপ আমাদের শরীরে ঢুকবে। হুম। এবং গ্রীষ্মকালে অনেকগুলো শরীরে তারতম্য ঘটতে থাকে, যে একটু ডিহাইড্রেশন তৈরি হলো, নুনের ভারসাম্যের একটা অসুবিধা তৈরি হলো। তার জন্য এই থার্মো রেগুলেটরি মেকানিজম বা তাপ নিয়ন্ত্রণ করার যে ব্রেনের মধ্যে একটা স্বয়ংক্রিয় পদ্ধতি, সেইটা খারাপ হয়ে যায় বা আচ্ছা, সেটা বসে যায় বলতে বুঝতে পারেন। পেরেছি। ফলে আমাদের শরীরের মধ্যে এক্সেস হিট অ্যাকুমুলেট হতে থাকে, এবং অ্যাকুমুলেটেড হওয়ার জন্য আমাদের এই হিট সিনকোপ হয়, এবং তার জন্য পেশেন্টের অনেক রকম নিউরোলজিক্যাল এবং রেসপিরেটরি সিস্টেম রিলেটেড সিমটমস হতে পারে। ড্রাই স্কিন হয়ে যায়, প্রচুর টেম্পারেচার বেড়ে যায়, প্রায় 40 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি টেম্পারেচার হয়ে যায়। আচ্ছা। শ্বাসকষ্ট হতে পারে, কনভালশন বা সিজার হতে পারে, তড়কার কথা বলছি আরকি, সেটা হতে পারে। আর আনকনশাস পেশেন্ট কোনোদিন হয়ে যায়, কখনো ডিলিরিয়াম হয়, ভুল বকে। এটা কিন্তু একটা মেডিকেল এমার্জেন্সি। মানে এরকম নয় যে পেশেন্টকে আপনি বাড়িতে তুলে নিয়ে এলেন হুম, এবং এখানে এনে জল-ফল দিলেন, গায়ে হুম, জল-টল হুম। ঢাললেন, সে ঠিক হয়ে গেল। এই হিট স্ট্রোকের পেশেন্ট বাড়িতে নিয়ে এলে মারা যাবে। আচ্ছা। তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে গিয়ে তার বডি কুলিং করতে হবে, তার ফ্লুইড ব্যালেন্স ঠিক করতে হবে, আইভি লাইন অ্যাক্সেস করতে হবে, স্যালাইন দিতে হবে, টেম্পারেচার মেইনটেইন করতে হবে। তার বডির ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হলে সেটাকে ঠিক করতে হবে, এবং এটা একটা বড় টিম অ্যাপ্রোচ হওয়া উচিত, মানে ক্রিটিক্যাল কেয়ার এর চিকিৎসা। এরকম নয় যে আপনি বাড়িতে নিয়ে গরমে হুম, অজ্ঞান হয়ে গেছে, একটু কি জলের ছিটা দিয়ে দিলাম। দয় ছেড়ে দিয়ে দিলাম, গাটা একটু গরম আছে, হুম, ফ্যানের হুম, তলায় এসির নিচে হুম, রেখে দেবো, ঠিক হয়ে যাবে, ব্যাপারটা তা নয় কিন্তু। এটা হুম। হাসপাতালে নিয়ে যেতে হবে। এই স্ট্রোকের কথা আমরা এখন আলোচনা করছি অর্থাৎ হিট স্ট্রোক, আরো একটা স্ট্রোক যেটা আমি বলছিলাম যে শীতকালে বেশি হয়, এই দুটোর মধ্যে তফাৎ কি আছে? শীতকালের যে স্ট্রোকের কথা বলছিলেন, সেটা হচ্ছে ব্লাড ভেসেলস এ, ব্রেনে যে রক্তবাহ আছে, হুম, সেটার ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে গিয়ে সেটা হতে পারে। আচ্ছা। সেটা অনেকগুলো কারণ হতে পারে। সেটা হতে পারে যে কোনো একটা ক্লট হুম, আটকে গেছে, হুম, সেটাই মূল কারণ হুম, হুম, বেশিরভাগ হুম, ক্ষেত্রে। টিউমারের কারণেও হুম, হতে পারে, ব্রেনে কোনো গ্রোথ থাকলে সেটাও হতে পারে, এবং সেটার জন্য ব্রেনের একটা পার্টিকুলার জায়গাতে ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যায়, এবং সেই জায়গাটা
মরতে আরম্ভ করে, মানে তার সেলস টিস্যুগুলোর গুলো সেলসগুলো ডাইং সেলস আর হুম, কি। এবং তার জন্য যা যা সিমটম হতে পারে, আমরা জানি যে ব্রেন হুম, আমাদের হাত পায়ের হুম, সঞ্চালন, হুম, নাড়াচাড়া, কথা বলা, হুম, এগুলো সব হুম, ঠিক করে। হুম, ব্রেনের অনেক জায়গা আছে, এরিয়া 42 ইত্যাদি এবার কারো যদি স্ট্রোক হয়, তাহলে তার কোন একটা দিক দুর্বল হতে পারে, আনকনসিয়াস হয়ে যেতে পারে, তর্কা হতে পারে, কথা জড়িয়ে যেতে পারে, মুখের কোণ ঝুলে যেতে পারে, বা মুখ বেঁকে যেতে পারে। মানে এটাও একটা এমার্জেন্সি কন্ডিশন। এটাও একটা এমার্জেন্সি কন্ডিশন, এবং এখানেও বাড়িতে রেখে আপনি ওটাকে সারাতে পারবেন না। ডায়াগনোসিস করতে গেলে হাসপাতালে নিয়ে যেতে হবে, এবং সেখানে থ্রম্বোলিসিস করতে হবে ওই জায়গাটাকে আবার পুনরায় চালু করার জন্য। ইনজেকশন আছে, আরো কিছু মেথড আছে, কিছু ইন্টারভেনশন আছে, যেগুলোর মাধ্যমে এটা থেকে চিকিৎসা করা যায়। ফলে দুটো স্ট্রোকই এমার্জেন্সি, আচ্ছা, হাসপাতালে নিয়ে যেতে হবে। বুঝতে পেরেছি। আজকে আমাদের আলোচনার বিষয় হিট স্ট্রোক যেহেতু, তো আমরা এটা নিয়েই আজকে আলোচনা করব। এবারে আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই ধরনের স্ট্রোক কাদের মধ্যে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে? সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে দুটো এক্সট্রিম এজ গ্রুপ, একটা হচ্ছে বাচ্চাদের, একটা বয়স্কদের। আচ্ছা, প্রেগন্যান্সিতে হওয়ার সম্ভাবনা বেশি। প্রেগন্যান্সিতে? নিশ্চয়ই খুব আচ্ছা, বেশি। যারা মাঠে ঘাটে প্রখর রৌদ্রে কাজ করছেন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। হুম, যাদের আউটডোর অ্যাক্টিভিটিস অ্যান্ড ওয়ার্ক প্রোফাইল এমন যে তাদের বাইরেই কাজ করতে হয় হুম, বেশিরভাগ সময় ঘুরে ঘুরে, যারা হুম, হকার্স হতে পারেন হুম, বা যারা সেলসে চাকরি করেন, তাদের হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা, যারা চাষি বা কনস্ট্রাকশন ওয়ার্কার, যারা এই বাড়িঘরদর বানাচ্ছে, হুম, ডায়াবেটিস আছে বা হার্টের অসুখ আছে বা নিউরোলজিক্যাল প্রবলেম আছে, আর আমাদের প্রফেশনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা অনেকক্ষণ বাইরে থাকেন, বাইকে করে গ্রীষ্মকালে হুম, একজন হুম, ডাক্তারবাবুর চেম্বার থেকে আরেক ডাক্তারবাবুর চেম্বার, হাসপাতালে যাচ্ছেন। তাদের তো সবসময় প্রোটেকশন থাকছে না। না, জল খাবারও তারা সময় হুম, পায় না, হুম, তারা হুম, খুব বিজি থাকেন। হুম, ফলে তাদেরও হওয়ার সম্ভাবনা বেশি। হুম। আচ্ছা, এই যে এটা তো গরমকালেই হয়, তো এখানে মানে ডিহাইড্রেশনের সঙ্গে এর কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, ডিহাইড্রেশন হচ্ছে এবং তার সঙ্গে নুনের তারতম্য হচ্ছে। তার জন্য বডির এই থার্মোরেগুলেটরি মেকানিজম যে গন্ডগোল হচ্ছে, সেটাও একটা কারণ কিন্তু। এবং বডিটার যে ব্যাকগ্রাউন্ড তৈরি হচ্ছে হিট স্ট্রোক হওয়ার জন্য, হুম, সেটা কিন্তু এই বডিতে তাপটা রেগুলেটেড হতে পারছে না। এতটা ডিহাইড্রেশন হয়েছে যে ঘামের মাধ্যমে শরীর থেকে হিটটা যে রেডিয়েট করে বেরিয়ে যাবে কিছুটা, এবং কি শরীরটা যে ঠান্ডা ঠান্ডা রাখবে হবে, হুম, কুলিং হবে, এবং সে যে বাঁচার একটা স্কোপ হুম, পাবে, সেটা পাচ্ছে না। এই ধরনের মানুষরা যাদের হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, মানে যারা এই রোদে, এই গরমকালে রোদে বেরোচ্ছেন, সেটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভসরা হতে পারে, ফার্মার্সরা হতে পারে বা কনস্ট্রাকশনের সঙ্গে যারা যুক্ত আছেন। তো এই সময় তাদের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত যাতে এই ধরনের একটা ডেঞ্জারাস সিচুয়েশন থেকে তারা যেন রক্ষা পেতে পারে? প্রথম কথা হচ্ছে, তাদের হাইড্রেশন ঠিকঠাক মেইনটেইন করতে হবে। আমরা জল খেতে ভুলে যাই। হুম, প্রচন্ড শরীর খারাপ না করলে হুম, গ্রীষ্মকালে অনেকে জল খান না কিন্তু। হুম, তো ঠিকই। সেইটা এনশিওর করতে হবে যাতে শরীরে জলের মাত্রাটা ঠিক থাকে। যতটা সম্ভব, হুম, সবসময় সম্ভব না। যতটা সম্ভব কোনো একটা শেডের তলায় থাকা, হুম, ডাইরেক্ট রোদের মধ্যে না থাকা, ঢিলেঢালা জামাকাপড় পরা, সহজপাচ্য খাবার খাওয়া, বা এরকম খাবার খাওয়া যেগুলো আমাদের খুব সহজে হজম হয়ে যাবে, পেট ভরে না খাওয়া, এবং ঢিলেঢালা জামাকাপড় পরার সাথে সানগ্লাস ব্যবহার করা, টুপি ব্যবহার করা, বাইরে বেরোলে ছাতা ব্যবহার করা, নিজেকে রক্ষা করার জন্য, হুম, প্রোটেক্ট করার জন্য। এই জিনিসগুলো তাদের করতে হবে। আর এই সময় খুব হেভি এক্সারসাইজ করা উচিত না, যারা আচ্ছা, বাইরে কাজ করছেন। তাদের শরীরচর্চার জন্য একটু হাঁটাহাঁটি করলেন অল্প বাড়ির মধ্যে, হুম, এগুলো তাদের মেইনটেইন করা। আর যতটা ওয়েল ভেন্টিলেটেড রুমে বা জায়গায় থাকা যায়, সেটা দেখা। হয়তো এরকম তাদের থাকতে হচ্ছে যে ঘরটা খুব ভ্যাপসা গরম, হুম, ভেন্টিলেশন নেই। হুম, হুম। তারা যখন আবার রোদের মধ্যে বেরোচ্ছেন, তাদের হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে। সো সেটা নিজেকে কিছুটা বুদ্ধি খাটিয়ে থাকতে হবে, যাতে নিজেকে বাঁচাতে পারেন। আচ্ছা, এটা তো একটা এমার্জেন্সি কন্ডিশন যেটা আপনি আগেই বললেন এবং হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসা করতে হবে। কিন্তু সবসময় তো এটা সম্ভব হয় না। অনেক সময় আমরা দেখি রাস্তাঘাটে লোকজন অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন এবং আশেপাশের মানুষরা কেউ হয়তো একটু ঠান্ডা জল খাওয়াচ্ছেন বা জলের ছিটা দিচ্ছেন নাকে মুখে। তো এটা কি ঠিক? নাকি হ্যাঁ, অন্য কোনো ভালো উপায়ও তারা অবলম্বন করতে পারেন? দেখুন, যে হিট সিনকোপ হয়েছে তাকে জলের ছিটে দিয়ে জল খাইয়ে তাকে আপনি জ্ঞান ফিরিয়ে দিতে পারবেন। হুম, যার হিট স্ট্রোক হয়েছে তার জ্ঞান ফিরবে না কিন্তু। আচ্ছা, তার যদি বডির টেম্পারেচার নরমাল না হয়, তার বডির যে ইন্টারনাল যে সিস্টেম আছে, সেটা যদি নরমাল না হয়, তাকে সে জল খেতে তো পারবে না। সে না। তো অজ্ঞান অবস্থায় হুম, পড়ে হুম, আছেন। হুম, হুম, ও জল খাওয়াতে গেলে উল্টেই বিপদ। সে শ্বাসনালীতে জল চলে যাবে। হুম, তাতে নিউমোনাইটিস হওয়ার সম্ভাবনা বাড়বে। অন্য ঝামেলা হতে পারে। হুম, তাই হিট সিনকোপ হয়েছে কিনা বুঝবে কি করে?
গায়ে হাত দিয়ে দেখবে প্রচন্ড জ্বরের মতো টেম্পারেচার, আচ্ছা। হাই টেম্পারেচার, হুম, স্কিন একদম ড্রাই, আচ্ছা। জোরে জোরে শ্বাস নিচ্ছে, চোখ বন্ধ, তাকাতে পারছে না, অথবা তার তড়কা হয়েছে বা সিজার হয়েছে বা কনভালশন হয়েছে। তা দেখে তো বুঝতে হবে। মানে না বুঝলে তো আর হুম, ওটা চিকিৎসা করা যাবে না। মানে অহেতুক তাকে জল খাওয়ানোর কোনো দরকার নেই। আপনি সেই সময় তাকে তার বডি ঠান্ডা করার জন্য গায়ে জল ঢেলে দিতে পারেন। কিছুটা হুম, জল হুম, তো হুম, হুম, আ ইভাপোরেট করে হুম, যাবে, হুম। বডির কিছুটা টেম্পারেচার হলেও কিছুটা কমিয়ে দেবে, টেম্পারেচার। কিছুটা হিট নিয়ে বেরিয়ে যাবে। সেইটা করা যেতে পারে। মাথায় জল দেওয়া যেতে পারে। কিন্তু শ্বাসনালী, নাকে মুখে যাতে কোনোভাবে জল না ঢুকে যায় সেটা এনশিওর করা। কারণ তার সেন্স নেই। তিনি জলটা গিলতে পারবেন না। জল গিলতে গেলে আমাদের সেন্সে থাকতে হয়। খাবার গিলতে গেলে আমাদের সেন্সে থাকতে হয়। আমাদের মাসলস গুলোকে কাজ করতে হয়, তবে আমরা গিলতে পারি। নাহলে খাদ্যনালীতে খাবার বা জল মানে না গিয়ে সব অজ্ঞান শ্বাসনালীতে চলে অবস্থায় যাবে। কাউকেই জোর করে জল না, খাওয়ানো কেন? কোনো কখনোই রকম নয়। কিছু খাওয়ানোই না, উচিত ওইজন্য নয়। শুয়ে এমনি জ্ঞান অবস্থাতেও, হুম, শুয়ে থাকা হুম, অবস্থাতেও হুম, আমি হুম, বলি যে খাবার বা জল খাবেন না, শ্বাসনালীতে চলে যেতে পারে। হুম। আচ্ছা, এই বিষয়ে আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছে যে আমাদের যে পশ্চিমের রাজ্যগুলো আছে যেমন বাঁকুড়া, বীরভূম কিংবা এবং ঝাড়খণ্ডের দিকে আমরা একটা প্রচলিত কথা শুনি সেটা হচ্ছে লু লাগা। আচ্ছা, এই লু লাগা মানে আর এই যে স্ট্রোক, এই হিট স্ট্রোক দুটো কি একই জিনিস? লু লাগা মানে অনেকে আবার এই নরমাল ভাইরাল ইনফেকশন গ্রীষ্মকালে কিছু হয় সেগুলোকে লু লাগা বলেন। আচ্ছা। এক্সট্রিম টেম্পারেচার যখন চলতে থাকে, হুম, আপনি যে হুম, জায়গাগুলোর কথা বললেন, হুম, অত্যন্ত রুক্ষ এবং হুম, শুষ্ক। হুম, সেই বাতাসে আর্দ্রতা নেই। হুম, না, সেখানে ওরকম ঘাম হয় না না। কিন্তু। ঘাম না হলেই বডির টেম্পারেচার বেড়ে গিয়ে হিট স্ট্রোকের হুম, সম্ভাবনা বাড়ে। ওইসব জায়গায় সম্ভাবনা অনেক বেশি কিন্তু। হুম। কারণ ঘাম হতে পারে না। ঘাম হতে গেলে কি হতে হবে? বাতাসে আর্দ্রতা বেশি আর্দ্রতা থাকতে থাকতে হবে। হবে। ময়েশ্চার বেশি থাকতে হবে। এই ময়েশ্চার যদি বেশি না থাকে, আর ওইসব জায়গায় তো হুম, শুষ্ক, সে হুম, জায়গায় তো আর ঘাম হতে ঘাম পারবে হয় না। না। ফলে বডি থেকে হিট রেডিয়েট করে বাইরে ঘামের মাধ্যমে বেরিয়ে যেতে পারবে না। ফলে সেই ক্ষেত্রে অনেক বেশি হিট স্ট্রোক, হিট সিনকোপ, হিট এক্সজশন এগুলো হওয়ার সম্ভাবনা ওইসব জায়গাগুলোতে বেশি। আর লু লাগার কথা যেটা হুম, হুম, বলছেন, হুম। সেটা ওই অনেক সময় সর্দি-গর্মি বা হিট এক্সজশন এসে খুব দুর্বল লাগছে, লু লেগে গেছে। আচ্ছা, এটা হিট এক্সজশন আরকি। আচ্ছা, 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 এটাকেই লু লাগা বলছেন ওনারা। আচ্ছা। আরো একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে ধরনের মানুষগুলোর মধ্যে এই ধরনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, তারা তাদের ডায়েটটা কেমনভাবে সাজাবেন যাতে এই ধরনের সমস্যা থেকে তারা বাঁচতে পারেন? ৫ টা বেসিক জিনিস মনে রাখতে হবে। হুম, কম পরিমাণে খেতে হবে। হুম, যে খাবার খাবো তাতে জলের ভাগ বেশি থাকতে হবে। হুম, সহজপাচ্য খাবার হতে হবে। হুম, ঠুসে খাবো না। হুম, তেল মসলা খাবো না। এই সময় একটু কম খাবো। এবার আপনার প্রচন্ড গরম লাগছে বা হুম, আপনার শরীর খারাপ লাগছে। আপনার মনে হলো আমার শরীরে ক্যালোরি কম। হুম, নিয়ে আপনি একদম বিরিয়ানি আর মাটন চাপ খেয়ে নিলেন ওই হিটের মধ্যে, হুম, ওই হুম, গরমের হুম, মধ্যে। হুম, নিয়ে বাইরে বেরিয়ে গেলেন। স্বাভাবিক আপনার শরীর খারাপ করবে। হুম, ফলে ঠিক। আপনাকে খুব বেসিক খাবার খেতে হবে। আপনি হুম, যদি একটা আইডিয়াল হুম, একটা সারাদিনের ডায়েট প্ল্যান বলতে বলেন, আমি বলতে পারি হুম, যে দই চিড়ে দিয়ে হুম, ব্রেকফাস্ট করলেন সকালবেলা। হুম, হুম, সকালে ঘুম থেকে উঠে আপনি হুম, জল পান করলেন। তারপর দই চিড়ে খেলেন। তারপর অল্প একটু ফল খেলেন, সিজনাল যা ফ্রুট। চাইলে আপনি জুস খেতে পারেন বা চাইলে চা খেতে পারেন, সেটা আপনার হুম, উপরে। বেলার দিকে একটা যেকোনো ফল খেলেন। দুবার ফল খেতে ইচ্ছে না করলে কিছু বাদাম-টাদাম অল্প হুম, একটু খেলেন। দুপুরবেলা একদম বেসিক খাবার খেলেন। ভাত, উচ্ছে চচ্চড়ি, একটা আম দিয়ে হুম, ডাল হলো। আম ডাল খেতে হুম, খুব ভাল লাগে। হুম, একটা পাতলা তরকারি হলো, ঝিঙের তরকারি বা কিছু। পোস্ত আপনি চাইলে একটু খেতেই পারেন। আর একটু মাছ। সন্ধ্যেবেলাতে অল্প একটু মুড়ি, শসা, একটু ছোলা এগুলো খান। রাত্রের ডিনারটা একদম বেসিক ডিনার রাখুন। সেটা আপনি যদি রুটি খেতে পছন্দ করেন, রুটি, সবজি, ডাল, ডিম একটা খেলেন। বা আপনি যদি ভাত খান, ওই ভাত একটু দুধ ভাত খেতে পারেন। মানে বেসিক লাইট হুম, ফুড আরকি। দুধ ভাত, কলা খুব ভালো খাবার গ্রীষ্মকালে। সেটা খাওয়া যেতে পারে। এবার এই ভাতের কথা বললে লোকে আমাকে জিজ্ঞেস করেন যে, "পান্তা ভাত খেতে পারবেন কিনা?" ডেফিনিটলি হুম, খেতে হুম, পারবেন। পান্তা ভাত মানে অনেকে পান্তা ভাত এমন খাচ্ছেন যে ২ দিন পরে সে ফার্মেন্টেড হয়ে গেছে, প্রায় অলমোস্ট পচে গেছে সেটাকে খাচ্ছেন। সেটা পেটের অসুখ করতে পারে। হ্যাঁ, আমি ধরে নিচ্ছি এগুলোতে প্রোবায়োটিক হুম, বা এগুলোর খুব ভালো থাকে। হুম, কিন্তু পান্তা ভাত মানে ভাতটা একটু ফ্রেশ হলে ভালো। তার মধ্যে আপনি জল মিশিয়ে ভালো করে হুম, চটকে নিলেন। তার মধ্যে একটু নুন দিলেন, সল্ট এর কিছু হুম, রিপ্লেসমেন্ট হলো, একটু লেবু দিয়ে দিতে পারেন ফ্লেভার এর হুম, জন্য। সেটা একটা
আলু মাখা খেতে পারেন তার সাথে কোনো সবজি খেতে পারেন। অনেকে গুড় দিয়ে হুম, পান্তা ভাত খায়। হুম, হুম, আমি গ্রামের দিকে দেখেছি। হুম, হুম। সেটাও খাওয়া যেতে পারে। পান্তা ভাত খেতেই পারেন। খুব সহজপাচ্য একটা কার্বোহাইড্রেটের সোর্স আছে, একটা হুম, এনার্জি পাবেন, হুম। জলের ভাগটা বেশি আছে। খারাপ কি? ভালোই। আচ্ছা। এবার যেটা জানতে চাইবো যে হিট স্ট্রোক কি শুধুমাত্র রোদে বেরোলেই হয় নাকি ঘরে বসেও হতে পারে? ঘরের টেম্পারেচার সে মারাত্মক বেশি হলে হতে পারে। কিন্তু সেটা হতে পারে রেয়ারেস্ট রেয়ার কন্ডিশন। কন্ডিশন। কিন্তু রোদে বেরোলেই এটা হবে। ঘরের মধ্যে বসে হওয়ার সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা। আরেকটা আপনি বলছিলেন যে এই প্রচন্ড গরমে বা ডিহাইড্রেশন এর কারণে আমাদের ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স তৈরি হয়। সেক্ষেত্রে কি আমাদের মানসিক ভারসাম্য হারানোর কোনো চান্স থাকে? আমি এরকম অনেক পেশেন্ট দেখেছি হুম, যে ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছে ডায়োরেটিক, এমনি সেখান থেকে হুম, সোডিয়াম পটাশিয়াম লস হয়। বাইরে কাজ করে প্রচুর হুম, ঘেমে তার হুম, এক্সট্রিম সোডিয়াম লস হয়ে হুম, ১২৫ এর নিচে নেমে গেছে এবং ডিসওরিয়েন্টেড হয়ে গেছে। হুম, এরকম লোকও আমি দেখেছি। ফলে পসিবল। কিন্তু আমরা যদি একটু সজাগ থাকি যে আমার বেশি ঘাম হচ্ছে, হুম, সেই ঘামে তো জল বেরোয় না, নুনও বেরোয় আমরা হুম, জানি। হুম, তাহলে আমরা যদি সেই রিপ্লেসমেন্টটা ঠিকঠাক করে ফেলতে পারি, যখন বেশি ঘাম হচ্ছে একটু নুন খেয়ে নিলাম, প্রেশারটা একটু মেজার করছি যে প্রেশারটা ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নেই তো। তাহলে কেন তার ভারসাম্যহীনতা হবে? কেন তার আ ড্রাউজিনেস হবে? মানসিক ভারসাম্যহীনতা বলতে গেলে যেটা হুম, আপনি বোঝাতে চাইছেন যে হুম, সে হুম, হুম, ডিসওরিয়েন্টেড হুম, হয়ে হুম, গেছে। হুম, একদম। সেটা হবার চান্স খুবই কম। সে হুম, যদি এভাবে মেইনটেইন করে। আর যারা ওয়াটার পিল খাচ্ছেন ব্লাড হুম, প্রেশার হুম, কন্ট্রোলের জন্য হুম, ডায়োরেটিক গ্রুপের হুম, ওষুধ, হুম, বিশেষত থায়াজাইড হুম, হুম, ডায়োরেটিক, হুম। তাদের মাঝে, মাঝে একটু সোডিয়াম পটাশিয়াম টেস্ট করে নিলেই হবে। অনুষ্ঠানের আমরা একেবারে শেষ পর্যায়ে। তো আমার যে সমস্ত দাদারা, কাকারা আ বা বয়োজ্যেষ্ঠরা এই রোদে কাজ করছেন, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? ৫ টা পয়েন্ট আমি বলতে চাই। ১ম কথা হচ্ছে নিজেকে প্রটেক্ট নিজেকেই করতে হবে। হুম, বাইরে বেরোচ্ছেন, প্রচণ্ড রোদ, দয়া করে টুপি অথবা ছাতা অথবা সানগ্লাস ব্যবহার করুন। বেশ। গরমের সময় চামড়ায় রোদ লেগে চামড়া পুড়ে যেতে পারে। সানস্ক্রিন ব্যবহার করা অভ্যেস শুরু করুন। হুম, একটু খরচা হয়, নিজের উপকার। হুম, ৩ নম্বর ঢিলেঢালা জামাকাপড় পরবেন। হুম, ৪ নম্বর যথেষ্ট পরিমাণে জল পান করবেন। ঘামের সঙ্গে জল বেরিয়ে যাচ্ছে হুম। এবং সেটা আপনাকে নিজেকে মাথা খাটিয়ে বুদ্ধি করে করতে হবে এবং খাবার-দাবার যতটা সিম্পল রাখার চেষ্টা করবেন। ৫ নম্বর অ্যাডিকুয়েট বিশ্রাম নিতে হবে কিন্তু। আচ্ছা। মানে আপনার কাজ নেই বাইরে রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, লাভ হুম, নেই। বাড়িতে ফিরে আসুন, রেস্ট করুন, ফ্যানের নিচে হুম, থাকুন, জল খান, বই পড়ুন, পারলে ঘুমান, হুম, যা ইচ্ছা করুন। হুম। ডাইরেক্ট রোদের মধ্যে যাবেন না। প্রখর রৌদ্রের মধ্যে যেটা গ্রীষ্মকালে আমরা 10:30 11টা থেকে মোটামুটি 3টের মধ্যে পাই। সেটা যতটা পারে এভয়েড করতে হবে যারা পারবেন। যারা পারবেন না তারা যথেষ্ট প্রোটেকশন নেবেন, নিজের খেয়াল রাখবেন, সচেতন থাকবেন কোনো দুর্ঘটনা ঘটছে কিনা। থ্যাংক ইউ সো মাচ ডাক্তারবাবু এত সুন্দর ইনফরমেশন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। হিট স্ট্রোক নিয়ে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আমরা এরকম নিয়মিত হেলথ রিলেটেড ভিডিওস বানিয়ে থাকি, যেগুলো শুনলে পরে আপনারা নিঃসন্দেহে উপকৃত হবেন। তাই বলব যে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো এপিসোডে।